experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। নীনা চুলগুলো বেঁধে নিল, তারপর আলমারি থেকে একটি তোয়ালে বের করে দোহার দিকে এগিয়ে দিল। চোখ দিয়ে ইশারা করলো তোয়ালেটা হাতে নিতে। দোহা আর লাগতে চায় না নীনার সাথে, তাই হাতে নিল। লীনা হাই তুলতে তুলতে বলল, এখন যান এখান থেকে, আপনার ঘুম না পেলেও আমার ঘুম পাচ্ছে। দোহা বাচ্চাদের মতো মুখ করে দাঁড়িয়ে রইল। লীনার বেশ হাসি পাচ্ছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে। দোহা লীনার কাছে এসে তার হাত দুটি ধরে বসে পড়ে। তুমি জানো তো আমি তোমাকে কতটা ভালোবাসি। দেশের পরিস্থিতি ভালো না, আমি তোমাকে চাই নিজের করে। ধরো যুদ্ধ শেষে আমাকে আর জীবিত পেলে না, তখন? আর বলতে পারল না দোহা। লীনা দোহার ঠোঁটে আঙুল রেখে থামিয়ে দেয়। দোহা দিয়ে দোহার গাল চেপে ধরে শক্ত করে স্মিত হেসে লীনা বলে, আমি চাই সুন্দর একটা শান্তিপূর্ণ পৃথিবীতে আমাদের ঘর বাঁধতে দোয়া। এখন বিয়ে করলেও কোনো লাভ নেই, এই ধ্বংসযোগ্য পরিবেশে আমরা একত্রিত থাকতে পারবো না। রইল বাকি, খেয়ে বাঁচবে কি মরবে কেউ জানে না দোহা। এখন আমাদের এই দেশের জন্য লড়াই করতে হবে। একটা কথা নিশ্চিত থাকতে পারো, তোমার কিছু হয়ে গেলেও আমি তোমার জন্য অপেক্ষা করব। সৃষ্টিকর্তা কোনো না কোনো জন্মে নিশ্চয়ই আমাদের মিলন লিখে দেবেন। দোহা হাসে। লীনার হাত ছাড়িয়ে হাতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। লীনা বিনিময়ে দোহার কপালে উষ্ণ পরশ এঁকে দেয়। ভালোবাসি। লীনা ভ্রু কুঁচকে বিরক্ত নিয়ে বলে, আপনার চোখে ঘুম নেই? আমার চোখে 105 জনের ঘুম রয়েছে। এখন যান, আমি ঘুমাবো। দোহাই চলে যায় নিজের কক্ষে। লীনাও দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তুমি তো বলেছিলে তুমি ফিরবে, তাহলে কেন ফিরছো না? আমি তোমার জন্য অপেক্ষা করছি এখনো। তোমার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করছি। আজকে 8টি বছর পর আমি কোরিয়াতে ফিরে এসেছি। 8টি বছর কি খুব কম? আর কত অপেক্ষা করাবে আমাকে? আমি আগের মতো আর চঞ্চল নেই, আগের মতো সারাদিন কথা বলতে পারি না। তুমি আমাকে নতুন এক অনুভূতির সাথে পরিচয় করিয়ে কোথায় চলে গেলে? জানো, সবাই বলে আমি নাকি কঠিন ব্যক্তিত্বের একজন মানুষ। তারা তো জানে না আমার এই ব্যক্তিত্বের সৃষ্টি হয়েছে তোমার প্রভাবে। আমার পাগলামি অনুভূতি সবটাই তোমার জন্য হৃদয়ে বন্দী করে রেখেছি। কেন এই অনুভূতির সৃষ্টি হলো যা আজকে 8টি বছরেও কাটাতে পারলাম না? আমি ডায়েরি লিখতে পছন্দ করি না, তবে আজকে অনুভূতিগুলো আবার লিখতে ইচ্ছে করলো দীর্ঘ 8টি বছর পর। 12/7/1944। পরবর্তী পৃষ্ঠা আর দেখতে ইচ্ছা হলো না সায়রার। আবার আগের স্থানে রেখে দিল। আজ সারাদিন অডিটোরিয়ামে অনুশীলন করে সন্ধ্যার দিকে বাড়িতে এসেছে সায়রা। তার বাড়িতে কেউ নেই। লীনা দোহাকে নিয়ে কোথাও একটা গিয়েছে, আর তাহারিয়ান, তার তো খোঁজ খবর পাওয়া মুশকিল। ডায়েরিটা আবার পড়ার ইচ্ছে জাগে সায়রার, তাই নিচে এসে ডায়েরিটা খোলে আর লেখাগুলো পড়ে। সায়রা ডায়েরিটা আগের জায়গায় রেখে দিল। মনটা তার একদম খারাপ হয়ে গিয়েছে। আসলেই সেই রমণী ভাগ্যবতী, যাকে ডাক্তার সাহেব এতটা ভালোবাসেন, যার জন্য ডাক্তার সাহেব এখনো অপেক্ষা করছেন। অথচ সেই রমণী নিশ্চয়ই একজন বোকা, না হলে এই মানুষটাকে এভাবে অপেক্ষা করাতে নিশ্চয়ই পারতো না। সায়রা একটি দীর্ঘশ্বাস ফেলল, বাড়ির বাইরে চলে গেল। বাড়ির সামনে ছোট্ট বাগান, পাশে একটি দোলনা। আশেপাশে তেমন একটা আলো নেই। সায়রা দোলনায় গিয়ে বসলো। মৃদু বাতাস বইছে। তাহারিয়ানকে নিয়ে ভাবতে সায়রার মোটেও ইচ্ছে করছে না। ভেবেই কি লাভ, তার মনে তো অন্য এক। সায়রা দোলনায় হেলান দিয়ে ভাবছে তার মা বাবাকে কি করে খুঁজবে, কোথায় থেকে শুরু করবে। সব কিছুই গুলিয়ে যাচ্ছে তার মস্তিষ্কে। এসব ভাবতে ভাবতে সেখানেই চোখ দুটি লেগে আসে সায়রার। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না। কারো স্পর্শের অস্তিত্ব পেয়ে টিপ টিপ করে চোখ খুলে সায়রা। সোনালি আলোতে কারো সুদর্শন মুখোদয় দৃষ্টি পড়ে তার। সায়রা বুঝতে পারে সে এখন তাহারিয়ানের বাহু দ্বারা আবদ্ধ তার কোলে। তাহারিয়ান তাকে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। সায়রা নড়ে চড়ে উঠতেই তাহারিয়ান থেমে তাকায় সায়রার দিকে। সায়রা জেগে আছে বুঝতে পেরে কোল থেকে নামিয়ে দেয় সায়রাকে। গম্ভীর গলায় বলল, আজকে নিয়ে 3বার। সায়রা বুঝলো না তাহারিয়ানের কথার মানে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? তাহারিয়ান তার বাম হাতের বৃদ্ধ আঙুল দিয়ে কপাল চুলকে বলে, ওজন কমে যাচ্ছে কেন? খাবারের অভাব বাড়িতে, নাকি অন্য কিছু খাওয়ার মতলব? গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তাহারিয়ান।
সায়রা এবারও কিছু বুঝলো না তার কথার মানে। সায়রা আবার বলল, মানে? তাহারিয়ান সায়রাকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, গত রাতের কথা ভুলে গেছো? আমি তো ভেবেছিলাম তোমার স্মৃতিশক্তি প্রখর। তাহারিয়ান বলতে বলতে চলে গেল। সায়রা তাহারিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। প্রথমে না বুঝতে পারলেও এখন বেশ ভালো মতোই বুঝতে পেরেছে তাহারিয়ানের কথার মানে। সায়রা বিরক্তিকর শব্দ করে দাঁতে দাঁত চেপে বলল, বজ্জাত লোক অনুমতি রেখেছে অন্য নারীর জন্য, আর এমন এমন কথা বলে আমাকে বিব্রত করছে। বলে মুখ ভেঙে পা বাড়াতে গিয়েও থেমে যায় সায়রা। মৃদু কণ্ঠে বলে, আমি সত্যিই স্বার্থপর মানুষ কিম সাহেব। মধ্যরাত, আজকে পরিবেশ নীরব। আকাশের অবস্থা তেমন ভালো না, মেঘাচ্ছন্ন। নিজের কক্ষের বারান্দায় দাঁড়িয়ে আছে সায়রা। ছাদেও যেতে পারছে না। হুট করে সম্পূর্ণ কক্ষ অন্ধকার হয়ে গেল। বিদ্যুৎ চলে গিয়েছে। সায়রা বারান্দাতেই দাঁড়িয়ে আছে। রুমে কিছু দেখা যাচ্ছে না। তার নিজের রুমের দরজা খোলার শব্দ পেয়ে কক্ষের দিকে তাকায় সায়রা। মোমবাতির মৃদু আলোতে এই সুদর্শন পুরুষটিকে আরও আকর্ষণীয় লাগছে সায়রার কাছে। মুহূর্তের মধ্যে তার হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। তাহারিয়ান মোমবাতিটা বিছানার পাশে থাকা ক্যাবিনেটের উপরে রাখলো। এদিক সেদিক তাকিয়ে দেখলো সায়রা কোথায়। বারান্দার দিকে দৃষ্টিপাত হতেই দৃষ্টি নত করে ফেলল সে। সায়রা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাহারিয়ানের দিকে। নজর পড়ল তার তাহারিয়ানের রগে ফুলে ওঠা হাতে, সেখান থেকে গলায়, তার ঠোঁটের দিকে দৃষ্টি পড়তেই শুকনো ঢোক গেল সায়রা। সোজা দৃষ্টি নিক্ষেপ করলো তাহারিয়ানের বাদামি চোখে, যা এই মুহূর্তে সোনালি আলোকে চকচক করছে। তাহারিয়ানের চোখের দিকে তাকাতেই সায়রার ঘোর কেটে যায়, কারণ তাহারিয়ান রক্ত চক্ষু নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। সায়রা বুঝতে পারল না তাহারিয়ান তার দিকে এভাবে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে কেন। সায়রা চোখ নামিয়ে নিল, মাথা নত করে তার নিজের হাতের নখ কামড়াতে লাগলো। তাহারিয়ান পা বাড়ায়, দরজার সামনে গিয়ে আবার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কড়া গলায় বলে, দ্বিতীয়বার বিনা অনুমতিতে আমার কক্ষে প্রবেশ করার দুঃসাহস দেখালে আমার থেকে খারাপ কেউ হবে না। আর রইল বাকি আমার কালো স্যুটগুলোর কথা, সেগুলো লুকিয়ে রাখার শাস্তি তো তোমাকে আমি দেবই, তৈরি থেকেও। তাহারিয়ান চলে যায়। সায়রার নেশা কেটে গেছে। এখন ভয়ে তার বুক কাঁপছে, না জানি কি শাস্তি অপেক্ষা করছে তার জন্য। কিন্তু সায়রার মনে অন্য প্রশ্ন। সে তাহারিয়ানের স্যুটগুলো লুকিয়ে রেখেছে, এটা সে জানলো কি করে? সন্ধ্যার পর বাড়িতে কেউ না থাকায় শয়তানি বুদ্ধি ভর করে তার মাথায়। তাহারিয়ানকে এই একরকম কালো স্যুটে দেখতে দেখতে বিরক্ত লাগছিল, তাই সবগুলো স্যুট নিজের কক্ষে এনে লুকিয়ে রেখেছিল। তবে তার সফল হলো কোথায়? এই তো এখনো কালো স্যুট পরেই এখানে এসেছিল। রাত নেই, দিন নেই, এই গরমের মাঝেও কি এক ভাব। অবশ্য এটা তাকে মানিয়েছে, কিন্তু সায়রার অসহ্য লাগে। নখ কামড়ানো বাদ দিয়ে সায়রা ভীতু স্বরে রিনিয়ে বলল, সায়রা, তুই শেষ। কিম সাহেব চটে গেছে। এত দুঃসাহস দেখাতে তোকে কে বলেছিল? হ্যাঁ। অপরদিকে আকাশ যে পরিমাণ মেঘাচ্ছন্ন ছিল, ভেবেছিল প্রচুর বৃষ্টি হবে। এখন তো আকাশ একদম পরিষ্কার। সায়রা তো এখন ছাদেও যেতে পারবে না। সায়রা দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল আর মনে মনে নিজেকে বকতে থাকলো। শনিবার তাহারিয়ান বাড়িতেই আছে। সকাল 8টার দিকে সকলেই খাবার খাওয়ার জন্য একত্রিত হয়। সবাই খাচ্ছিল, এমন সময় লীনা তাহারিয়ানকে উদ্দেশ্য করে বলে, আজকে কিন্তু তোমাকে অডিটোরিয়াম হলে যেতেই হবে বলে দিলাম। 10টা থেকে অনুষ্ঠান শুরু হবে। তাহারিয়ান লীনার কথার গুরুত্ব না দিয়ে নিজের মতো খাচ্ছিল। লীনার বেশ রাগ হলো। আমি কিছু বলছি ভাইয়া। তাহারিয়ান গম্ভীর মুখ করে তাকালো লীনার দিকে। তারপর এক নজর সায়রার দিকে তাকিয়ে দেখল সায়রা খাওয়া বাদ দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। তাহারিয়ান খাবার রেখে উঠে দাঁড়ায়, লীনার দিকে তাকিয়ে বলে, আমার কিছু কাজ আছে, সময় পেলে যাব। এই বলে তাহারিয়ান দোহাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। লীনার প্রচণ্ড রাগ হচ্ছে, কষ্টও লাগছে। সায়রা লীনার খারাপ লাগাটা বুঝতে পারে, তাই লীনাকে নিয়ে তৈরি হতে চলে যায়। কিছুক্ষণ পর তারা অডিটোরিয়ামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এসব কি করছেন ইয়ং? তাহারিয়ান নিজের মতো কাজে মনোযোগ দিয়ে বলল, কি করছি? না মানে এত সুন্দর করে প্রস্তুত হচ্ছেন যে। তাহারিয়ান দোহার দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, তোমার ইচ্ছে হলে তুমিও সেজেগুজে প্রস্তুত হতে পারো, কেউ বাধা দেবে না।
দোহা আর কিছু বলল না। আজকে সে অন্য এক তাহারিয়ানকে দেখছে। নাটক প্রদর্শনের জন্য সবাই যার যার মতো প্রস্তুত হয়ে গিয়েছে, তবে সবার নজর কেড়ে নিয়েছে সায়রা। বাদামি রঙের একটি রাজকীয় পোশাক, সাথে মানানসই সাজ। পোশাকটির উপরের অংশ বিভিন্ন ভারী পাথরের কাজে, নিচের অংশে তেমন একটা কাজ নেই। সায়রার পেটে কিছু অংশ উদীয়মান। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে। অডিটোরিয়ামে মানুষের আনাগোনা, সবাই যার যার মতো প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় ছোট্ট একটি বাচ্চা এসে সায়রাকে একটি চিরকুট দেয়। সায়রা চিরকুটটি খুলে দেখে সেখানে লেখা, অডিটোরিয়ামের পেছনের সিঁড়ির কাছে আসো। সায়রা বাচ্চাটিকে জিজ্ঞেস করে, এটা কে দিয়েছে তোমাকে? বাচ্চা মেয়েটি কিছু বলতে পারে না সেই বিষয়ে। অনুষ্ঠান শুরু হতে এখনো 20 মিনিট বাকি। সায়রা সবার চোখের আড়াল হয়ে পেছনের সিঁড়ির কাছে যায়। সেদিকে কোনো মানুষজনের আনাগোনা নেই এবং অন্ধকার। সিঁড়ির কাছে আসতেই সায়রা দেখতে পায় একজন সিঁড়িতে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। সায়রা সেখানেই দাঁড়িয়ে থাকে। ছেলেটি মাথা ঘুরিয়ে উপরে তাকাতেই সায়রা স্তব্ধ হয়ে যায়। পকেটে হাত গুজে তাহারিয়ান দাঁড়িয়ে আছে। পরনে বাদামি রঙের প্যান্ট কোট, তার ভেতরে সাদা রঙের শার্ট। তাহারিয়ানকে নতুন রূপে দেখে সায়রা রীতিমতো বরফ হয়ে গিয়েছে। তাহারিয়ান আগের নাই শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সায়রার দিকে। সায়রা হৃৎপিণ্ড দ্রুত গতিতে উঠানামা করছে। তাহারিয়ানকে উপরে উঠে আসতে দেখে তা যেন আরও বেড়ে গেল। তাহারিয়ান সায়রার মুখোমুখি এসে দাঁড়ালো। সায়রা শুকনো একটি ঢোক গেল। পিছিয়ে যেতে নিলে তাহারিয়ান সায়রার হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। এতটাই কাছে যে তাহারিয়ানের ভারী উষ্ণ নিঃশ্বাসগুলো সায়রার চোখে মুখে এসে পড়ছে। সায়রা পাথরের মতো দাঁড়িয়েই রইল। তাহারিয়ানের এক হাত চলে গেল সায়রার উদীয়মান পেটে। তাহারিয়ানের হাতের স্পর্শ নিজের পেটে অনুভব করতেই চোখ বন্ধ করে ফেলে সায়রা। সায়রার নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। তাহারিয়ানের অপর হাত চলে যায় সায়রার চোখে মুখে পড়ে থাকা ছোট ছোট চুলের মাঝে। আলতোভাবে চুলগুলো কানের ভাঁজে গুজে দিয়ে নিজের মুখটা নিয়ে যায় সায়রার কানের কাছে। তাহারিয়ানের গভীর নেশালো কণ্ঠস্বর কর্ণে প্রবেশ করতেই কেঁপে ওঠে সায়রা। আমি মানুষ হিসেবে খুব একটা ভালো না, খুব স্বার্থপর। যা আমার তা সম্পূর্ণ আমার। বিন্দু পরিমাণ নজর লাগলেও আমি সহ্য করি না, সেটা হোক বস্তু কিংবা ব্যক্তি। সুতরাং এইরকম পোশাকে সবার সামনে যাওয়ার দুঃসাহস দেখাতে যেও না। ইফ ইউ ওয়ান্না বি মাই ফেভারিট দেন ইউ নো। শেষ কথাটা সায়রার চোখের দিকে তাকিয়ে বলে তাহারিয়ান। সায়রার কানে এতক্ষণ হয়তো কিছুই প্রবেশ করেনি। কোনো এক ঘোরে পড়ে আছে সে, তবে তাও বেশিক্ষণ স্থায়ী হলো না। পেটে তার তীক্ষ্ণ আঘাত অনুভব করতেই ঘোর কেটে যায় সায়রার। তাহারিয়ান সায়রাকে ছেড়ে দিয়ে সিঁড়ি বেয়ে চলে যায়। সায়রা তাকায় তার নিজের পেটের দিকে, আঁচলের দাগ। সায়রা তাহারিয়ানের যাহাটিকে থাকায় বুঝতে পারছে না এই মানুষটাকে। তাহারিয়ানের নখের দাগগুলো ধীরে ধীরে নীলচে দাগে পরিণত হচ্ছে। তবে সায়রা এখনও ভেবে যাচ্ছে তাহারিয়ানের এইরকম রূপ ছেলেদের কেন এত সুদর্শন হতে হবে? এটা অন্যায়। সায়রা স্মিত হেসে চলে যায়। আর 5 মিনিট বাকি। সায়রা তার নিজের পোশাক বদলে একটি বাদামি রঙের গাউন পরে নেয়। একে একে সকলেই মঞ্চে উঠে গিয়েছে। এখন সায়রার পালা। সায়রা ভালোভাবেই অভিনয় করতে পেরেছে, তবে বিপত্তি বেঁধেছে শেষে গিয়ে। সায়রাকে এখন নাচতে হবে জিয়ানের সাথে। তবে তখনই সায়রার নজর পড়ে তার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকা তাহারিয়ানের দিকে। এইটুকুই সায়রাকে অপ্রস্তুত করার জন্য যথেষ্ট। সব গুলিয়ে গিয়েছে তার। হুট করে পড়ে যায় সায়রা। পায়ে প্রচণ্ড ব্যথাও পায় সে। সায়রাকে পড়ে যেতে দেখে তাহারিয়ান দৌড়ে মঞ্চে উঠে সোজা সায়রাকে কোলে তুলে নেয় আর অস্থির কণ্ঠস্বরে বলে, ঠিক আছো তো তুমি? সায়রা কিছু বলে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাহারিয়ানের দিকে। তাহারিয়ান উত্তরের অপেক্ষা না করে মঞ্চ থেকে নেমে পড়ে। লীনা তো ভেবেছিল আজকে নিশ্চয়ই হলে থাকা লোকেরা হট্টগোল শুরু করবে, কিন্তু লীনাকে এবং বাকি সবাইকে অবাক করে তখন হলে থাকা প্রত্যেকটি লোক দাঁড়িয়ে হাত তালি দিতে থাকে। লীনা তো অবাক। তখন সেখান থেকে একজন বলে ওঠে,
নাটকে এমন একটি টুইস্ট আমাদের ধারণার বাইরে ছিল। আমরাও তো এই ছেলেকে রাজকুমার ভেবেছিলাম, তবে আসল রাজকুমার যে এভাবে প্রবেশ করবে ভাবনার বাইরে। রাজকুমারীর সাথে এমন সুদর্শন রাজকুমারী মানায়। লিনা বুঝতে পারে হলে থাকা সকলেই এটাকে নাটকের অন্তর্গত ভেবেছে। লিনা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে সকলের সামনে এটাকেই সত্যি হিসেবে দাঁড় করায়। অপরদিকে জিয়ান রেগে আগুন, সাথে তার প্রেমিকা আরিয়া। তাহারিয়ান সায়রাকে বাড়িতে নিয়ে এসেছে। লাইব্রেরিতে থাকা চেয়ারটাতে বসে কোথায় একটা চলে গেছে। কিছুক্ষণ পর হাতে একটি মলম নিয়ে সায়রার কাছে আসে। নিচু হয়ে বসে সায়রার পায়ে হাত দিতে গেলে সায়রা পা সরিয়ে নেয়। আরে কি কি করছেন আপনি? আমার থেকে বড় হয়ে আমার পায়ে হাত দেবেন? তাহারিয়ান রাগে দৃষ্টিতে তাকায় সায়রার দিকে। সে কিছুটা ভড়কে যায়। তাহারিয়ান জোর করে সায়রার পায়ে মলম লাগিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। গম্ভীর কণ্ঠে বলে, গেট রেডি ফর দ্য পানিশমেন্ট লাভ। বলেই তাহারিয়ান সায়রাকে রেখে বাড়ির বাইরে চলে গেল। আর সায়রার একটি শব্দই বারবার ঘুরছে। তাহারিয়ান তাকে কি বলে গেল? লাভ। তাহারিয়ানের বলা শেষ শব্দটা বারবার তার কানে পাচ্ছে। চেয়ারে হেলান দিয়ে উপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে সায়রা। ফিসফিস করে বলল, লাভ, am I your love? Then I'm ready for your punishment, Mr. Kim. শান্ত শীতল নিস্তব্ধ নিশীথ রজনী, মাঝে মাঝে দমকা শীতল বাতাস তার শরীর স্পর্শ করছে। আজ চাঁদটাকেও ভালো লাগছে সায়রার কাছে। বারান্দায় বসে বসে শীতল বাতাস অনুভব করছে সে। কোনো এক ভাবনায় মগ্ন। আসলেই কি মানুষটা তার জন্য কিছু অনুভব করে? দ্বিধান্বিত সে। সায়রা কক্ষে ফিরে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করলো। হুট করে আয়না থেকে তার মতো দেখতেই কেউ একজন বলে উঠল, কি ভাবছো? এত দ্বিধা নিয়ে থেকো না। তার মনে তোমার জন্য যে সুপ্ত অনুভূতি সৃষ্টি হয়েছে সেটা বৃদ্ধি পাবে। তবে এটা তুমি কি ভেবেছো তারপর কি হবে? দুজন দুটি আলাদা সময়ের মানুষ তোমরা। শুধু শুধু। সায়রা চোখ বন্ধ করে নিল। তার চোখ থেকে দুফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। সে আর কিছু জানতে চায় না। তার জীবনের সাথে এসব কেন হচ্ছে তার জানা নেই। কোনো কিছুই স্বাভাবিক নেই। পরক্ষণে নিজেকে শান্ত করলো। তার মা বাবাকে খুঁজতে হবে। ইতিমধ্যে 6 দিন পার হয়ে গেছে। তবে অনুভূতি, আবেগ এসব কি শোনে কারো বাধা? এরা বড্ড অবাধ্য। মস্তিষ্ক নিজের দখলে নিয়ে নেয় অল্প সময়ে। নিজেকে নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ বাদেই ভোরের আলো ফুটবে। এই মুহূর্তে তার ঘুমানো প্রয়োজন। বেশ ক্লান্তি এসে ভর করেছে তার শরীরে। সায়রার মাথাটাও ঝিমঝিম করছে। সকাল 9টা। সূর্যের তীক্ষ্ণ আলো চোখে পড়তেই চোখ পিটপিট করে খুলে সায়রা। বিছানায় উঠে বসতেই কেমন একটা অনুভূতি হয় তার। বুকটা ধকধক করছে। হৃদস্পন্দন দ্রুত গতিতে ওঠানামা করছে। বেশ অস্থির অনুভব করলো সায়রা। কিন্তু হঠাৎ করে এমন অস্থিরতার কারণ খুঁজে পেল না সায়রা। চট করে বিছানা থেকে নেমে দরজা খুলে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। সিঁড়ির কাছে আসতেই নিচের দৃশ্য দেখে তার অস্থিরতা কিছু গুণ বেড়ে গেল। ধীর গতিতে এক পা করে সিঁড়ি দিয়ে নামছে সায়রা। দেখতে পেল লীনা গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির চোখে সায়রার চোখ পড়তেই ব্যক্তিটি চোখ সরিয়ে নিল। তাহারিয়ান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আর দুহা মাথা নিচু করে। এবার যেন তাহারিয়ান বিরক্ত হলো। লীনার দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে গম্ভীর গলায় বলল, দেরি হয়ে যাচ্ছে, আমাকে বের হতে হবে। লীনা কিছু না বলে অশ্রু মিশ্রিত রাগান্বিত চোখে দোহার দিকে তাকালো। দোহা সেই চোখে তাকিয়ে থাকতে পারল না, চোখ ফিরিয়ে নিল। লীনা চেঁচিয়ে বলল, হ্যাঁ যাবেই তো। তোমার কেন একটু ভালোবাসার মানুষ তোমাকে বলেছিল তুমি ডাক্তার হয়ে সবার সেবা করো, আর ব্যাস তুমি তার কথা রাখার জন্য উতলা হয়ে গেলে। আজ প্রায় 14টা বছর। ওই মেয়ের এমন কোনো কথা আছে যা তুমি রাখোনি? আমাদের থেকে দূরত্বটাও তোমার কাছে কষ্টকর লাগেনি? সব কথাই তো রাখলে সেই মেয়ের। সে মেয়ে কি রেখেছে? ফিরেছে তোমার কাছে? তাহারিয়ান দীর্ঘশ্বাস ফেলল। আসলেই তো, পরিবার থেকে কতটা দূরত্ব তৈরি হয়েছিল তার। তাহারিয়ান লীনার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠস্বরে বলল, সে তার কথা রেখেছে। আমার অপেক্ষার অবসান হয়েছে। আমার অনুভূতিগুলো পুনরায় সৃষ্টি হয়েছে।